আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ শুরু করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা সবর সিরিজের রহস্য উপন্যাস ঈগলের চোখ। স্যার, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। ডিসিপ্লিন ব্যাপারটা আমার ধাতেই নেই, কিন্তু দিব্যি রুটিন ফলো করতে পারি। সকালে ওঠা, দাঁত মাজা, দাড়ি কামানো, স্নান, বাটার টোস্ট আর ডিম দিয়ে ব্রেকফাস্ট, পোশাক পরে তৈরি হয়ে ব্রিফকেস নিয়ে কাউকে একটা আলতো চুমু খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়া, এসব মাসখানেক দিব্যি পারি। তারপরেই আমার অস্থিরতা আসে, সাংঘাতিক অস্থিরতা। মনে হয় এইসব রুটিন আমার গলা কেটে ফেলেছে, পায়ে দড়ি পরাচ্ছে, একটা নীড়ের দেয়ালে ঠেসে ধরেছে আমাকে। আমার তখন ভীষণ কষ্ট হয়, পাগল পাগল লাগে। আর তখনই আমি আমার কয়েকজন মার্কামারা পুরনো বন্ধুকে খবর পাঠাই। তারা ভালো লোক নয় ঠিকই, তবে বন্ধু হিসেবে খুব খুব বিশ্বস্ত। খবর পেলেই তারা এসে হাজির হয়ে যায়, আর আমি তাদের সঙ্গে বেরিয়ে পড়ি। উধাও হয়ে যাই, কাহা কাহা মুল্লুক চলে যাই। বেশিরভাগই হয় আদিবাসী ভিলেজ, নয়তো কোনো খনি এলাকা, ডক অঞ্চল, অর্থাৎ যেখানে ভদ্রলোকেরা থাকে না। চোলাই খাই, জুয়া খেলি, ভাড়াটে মেয়েদের সঙ্গে শুই। হয়তো এসব খুব খারাপ কাজ স্যার, কিন্তু ওই রকম বেপরোয়া বেহিসেবি পাগলাটে মোরালিটিহীন কিছুটা সময় কাটালেই আমার অস্থিরতা চলে যায়। তখন কি ফিরে আসেন? হ্যাঁ স্যার, হয়তো 1 সপ্তাহ কিংবা দিন 10-15 ওই রকম বাঁধনহীন ছাড়া জীবন কাটাতে না পারলে আমাকে সুইসাইড করতে হতো। আমাদের কাছে যা খবর আছে তাতে আপনার 5 জন বন্ধুর মধ্যে রাজু শেঠ আর নিমু কর্মকার ডেঞ্জারাস ক্রিমিনাল, তা কি জানেন? ওরা আমার আজকের বন্ধু নয় স্যার, ছোটবেলা থেকে আমরা প্রায় একসঙ্গে বড় হয়েছি। ওদের সব জানি স্যার। রাজু খুব অ্যাগ্রেসিভ টাইপের, নিমু একটু চুপচাপ কিন্তু একরোখা। হ্যাঁ স্যার, আপনার ইনফরমেশনে কোনো ভুল নেই। প্রবাল, শতরূপ আর নন্দনও খুব ভালো লোক নয় স্যার। আমরা কেউ ভালো লোক বলে দাবি করছি না। আর ওই বন্ধুদের সঙ্গে বছরে 2-3 বারই আমার দেখা হয়, যখন আমরা উইকেন্ড অ্যাডভেঞ্চারে যাই। নইলে কে কি করে তা নিয়ে আর কেউ তেমন মাথা ঘামায় না। আপনার এসব অ্যাডভেঞ্চার আপনার স্ত্রী কি চোখে দেখতেন? সে কি আর বলতে হবে স্যার? উনি আমাকে আপাদমস্তক ঘেন্না করতেন। যখন ফিরে আসতাম তখন ওর চোখ যেন আমার সর্বাঙ্গে ছ্যাঁকা দিত। নিজেকে বড্ড অপরাধী মনে হতো তখন। রিকনসিলিয়েশন কিভাবে হতো? সময় লাগতো স্যার। উনি আমাকে খুব অপমান করতেন, গালাগাল দিতেন। ডিভোর্সের ভয় দেখাননি? বহুবার। যতদূর জানি ইদানিং লয়ারের সঙ্গে যোগাযোগও করেছিলেন। বিয়ে কতদিনের? 7 বছর। প্রেম করে না নেগোশিয়েটেড? আপনি কি আমার ব্যাকগ্রাউন্ড জানেন স্যার? জানি। তবু আপনি বলুন। আমি প্রসাদ ফুড প্রোডাক্টের মালিকের ছেলে, সুতরাং আমাকে বড়লোকের ছেলে বলাই যায়। আমরা 3 ভাই, আমি মেজো এবং ফ্যামিলির ব্ল্যাক শিপ। আমার মিস অ্যাডভেঞ্চারের জন্য আমি বাবার চক্ষুশূল। তিনি হয়তো আমাকে ত্যায্যপুত্রই করতেন, কিন্তু একটা কারণেই করেননি। 3 ভাইয়ের মধ্যে আমি একমাত্র ফুড টেকনোলজি নিয়ে পড়েছি এবং পাশ করেছি। আমার আর 2 ভাই ম্যানেজমেন্ট পাশ করেছে এবং ব্যবসাও বোঝে, কিন্তু আমি প্রোডাকশনটা বুঝি। আপনি জানেন না যে আমি কিছু ইনোভেশন করার ফলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হয়েছে এবং বিদেশেও মার্কেট পাচ্ছে। শুধু এই কারণেই বাবা আমাকে তাড়িয়ে দেননি, যাতে আমি শুধরে যাই। সেই জন্যেই শিবাঙ্গীর মতো সুন্দরী মেয়ে খুঁজে আমার বিয়ে দিয়ে দেন। ইট ওয়াজ অ্যান অ্যারেঞ্জ ম্যারেজ স্যার। বুঝলাম। আপনার স্ত্রী যে সুন্দরী তা আমরা জানি, কিন্তু শিবাঙ্গীও আপনাকে শোধরাতে পারেনি, তাই তো? হ্যাঁ স্যার। বেলঘরিয়ায় আপনাদের বিশাল বাড়ি থাকতেও আপনি এই সাউথ ক্যালকাটায় ফ্ল্যাট কিনে বাস করছেন কেন? বিশেষ কারণ আছে কি? আইডিয়া আমার বাবার। কেন তা বলতে পারবো না। বাবা অত্যন্ত বুদ্ধিমান মানুষ, যা করেন ভেবে চিন্তেই করেন। আমার মা আপত্তি করেছিলেন বটে, কিন্তু বাবা বলেছিলেন শিবাঙ্গীর সঙ্গে আলাদা থাকলেই নাকি আমার ভালো হবে। এই ফ্ল্যাট বাবাই কিনে দিয়েছেন। কিন্তু এই ব্যবস্থায় আপনার ভালো হয়েছে কি? না স্যার, আমি ইনকারেজেবল।
স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক কীরকম? লুকওয়ার্ম, অলমোস্ট কোল্ড। তার জন্য আপনি কাকে দায়ী করতে চান? আমাকে। শিবাঙ্গী ভালো মেয়ে। আপনার ওই মার্কামারা 5 জন বন্ধুকে কি আপনার স্ত্রী চেনেন? ওরা আমার বাড়িতে বড় একটা আসে না। আমাদের বন্ধুত্বটা বাইরে। তবে শিবাঙ্গী ওদের 2-4 বার দেখেছে। বিয়ের সময়ে ওরা ইনভাইটেড ছিল। 2-3 বার বিভিন্ন অকেশনও এসেছে। শিবাঙ্গী ওদের খুব ফর্মালি চেনে, ঘনিষ্ঠভাবে নয়। সত্যি কথা বলতে কি, ওদের সঙ্গে আমারও বিশেষ যোগাযোগ থাকে না। যখন আমার ঘরে অস্থিরতার ভূতটা চাপে তখনই ওদের ফোন করি, আর ওরা চলে আসে। সবাই একসঙ্গেই চলে আসে? না স্যার, তা কি হয়? সকলেই নানা ধান্দায় ব্যস্ত। কখনো 2 জন বা 3 জন জুটে যায়। আজকাল 5 জন জোটে খুব কম। এই বন্ধুরা কি সবাই ওয়েল অফ? হ্যাঁ স্যার, কারো মানিটারি প্রবলেম নেই। কিন্তু স্যার, আপনি আমার বন্ধুদের সম্পর্কে জানতে চাইছেন কেন? এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস। সে তো ঠিকই। আমরা সবাই ক্যালকাটা বয়েজে পড়তাম। একাডেমিক রেকর্ড কারোরই খুব খারাপ নয়। তবে হ্যাঁ, আমাদের সবাই বদমাশ বলে জানতো। অ্যান্ড দ্যাটস দ্যাট। এবার বলুন, জুন মাসের 5 তারিখে আপনি এবং আপনার বন্ধুরা রাত 12টার সময় কোথায় ছিলেন? বন্ধুরা বলতে সবাই নয়, আমি, রাজু আর শতরূপ জুনের 1 তারিখে গাড়ি নিয়ে বেরোই। গাড়িটা কার? রাজুর। রাজুর গাড়িরই ব্যবসা। অন্তত 3টে বড় বড় কোম্পানিকে ও বছরারি চুক্তিতে গাড়ি দেয়, সব কোয়ালিটি কার। তাই আমরা যখনই বাইরে যাই তখনই রাজুর কাছ থেকে গাড়ি নেই। বুঝলাম। এবার বলুন, কোথায় গিয়েছিলেন? লোধাশুলি। সেখানে কেন? শতরূপের ওখানে একটা ফার্ম হাউসের মতো আছে, হাঁস, মুরগি, শুয়োরের খামার, সেইখানে। তারপর 5 তারিখ রাতেও আমরা শতরূপের ফার্ম হাউসেই ছিলাম স্যার। ফার্ম হাউসের কর্মচারীরা সাক্ষী দেবে তো? কেন দেবে না স্যার? তবে রাজু ছিল না। ওর জরুরি কাজ থাকায় 2 তারিখেই ফিরে এসেছিল। আমরা ফিরি 6 তারিখের সকালে, ফার্ম হাউসের ডেলিভারি ভ্যানে। কলকাতায় কখন পৌঁছন? ভোর 5:30টায়। তারপর? শত আমাকে এসপ্ল্যানেড গ্র্যানেডের সামনে নামিয়ে দেয়। আমি ট্যাক্সি ধরে বাড়ি চলে আসি। এসব কথা আমি লোকাল পুলিশকে বলেছি স্যার। একাধিকবার বলতে হয়েছে। জানি, হয়তো আরও কয়েকবার বলতে হবে। ঠিক আছে, যতবার বলতে বলবেন বলবো। বাড়িতে ফিরে আমি কেবল বেল দেই। কেউ দরজা খুলল না। হঠাৎ মনে হলো দরজাটা লক করা নেই, শুধু আধভেজানো আছে। আমি দরজা খুলে ঢুকি। সামনের হলঘরেই নন্দিনী উপুর হয়ে পড়েছিল, ক্লট হয়েছিল। আপনার ফার্স্ট রিয়াকশন? খুব নার্ভাস হয়ে হাত পা কেঁপে মেঝেতেই বসে পড়ি। কাউকে ডাকাডাকি করার মতো অবস্থা ছিল না। বোধহয় আরো আধ ঘন্টা পর আমি শিবাঙ্গীকে ডাকতে ডাকতে হামাগুড়ি দিয়ে বেডরুমে যাই। অ্যান্ড শি ওয়াজ লাইং। শিবাঙ্গীর সঙ্গে আপনি বাইরে গেলে ফোনে কথা টথা বলতেন না? না স্যার, আমার হোয়ার অ্যাবাউট সম্পর্কে ওর কোনো ইন্টারেস্ট ছিল না। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? না স্যার, কখনো ছিল না। আমার অনেক দোষ আছে, কিন্তু উইমেনারিজ নই। নারী পুরুষের আকর্ষণ কোনো দোষের ব্যাপার কি? আমি তা জানি না স্যার। আমি মরালিস্ট নই, কিন্তু আমার কোনো মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল না। নন্দিনী এ বাড়িতে কি করতো? হাউসমেইড? মানে কাজের লোক? ঠিক তা নয়। নন্দীকে এ বাড়িতে এনেছিল শিবাঙ্গী। এ বাড়িতে অনেক কাজের লোক আছে। কুক, ডাস্টিংয়ের লোক, ডোমেস্টিক হেল্প মিলিয়ে অন্তত জনা 4-5 তো হবেই। নন্দিনী হাউস মাদারের মতো ছিল, ওভারঅল সুপারভিশন করত। কিন্তু ওর আসল কাজ ছিল শিবাঙ্গীকে সঙ্গ দেওয়া। শিবাঙ্গীর একটা ছোট ব্যবসা আছে। বিদেশ থেকে নানা রকম সুগন্ধের কনসেন্ট্রেট আনিয়ে তা দিয়ে পারফিউম তৈরি করা। ওর একটা ল্যাবও আছে। লার্জ স্কেলে করতো না, লিমিটেড কিছু ক্লায়েন্টের জন্য করত। কিন্তু ব্যবসাটা খুব ভালোই চলতো। নন্দিনী ওকে ব্যবসার কাজেও হেল্প করত। নন্দিনীকে কি স্যালারি দেওয়া হতো? হ্যাঁ স্যার, আমার ধারণা মোর দ্যান 15,000। নন্দিনীর বয়স 25-26-এর বেশি ছিল না। কোয়াইট গুড লুকিং। ম্যারেড? জানি না স্যার। নন্দিনীর সঙ্গে আমার বিশেষ কথাবার্তা হতো না। শি ওয়াজ এ প্রাইভেট পারসন। 4th বেডরুমটায় থাকতো। আমার সঙ্গে বিশেষ দেখাও হতো না। তার মানে আপনার সঙ্গে নন্দিনীর কোনো অ্যাফেয়ার ছিল না?
না স্যার, কি বলছেন? নন্দিনীর সঙ্গে অ্যাফেয়ার? আমার তো মনে হয় নন্দিনী আমাকে শিবাঙ্গীর মতোই ঘেন্না করত, আর সেটাই তো স্বাভাবিক। কি করে বুঝতেন যে নন্দিনী আপনাকে ঘেন্না করত? আমার তেমন সূক্ষ্ম অনুভূতি নেই, তবু দেখা হলে নন্দিনীর মুখে চোখে রিপালশনের ভাব লক্ষ্য করেছি। রেকর্ডে দেখছি আপনি একসময় খেলাধুলোও করতেন। হ্যাঁ স্যার, আই ওয়াজ এ গুড অ্যাথলিট, স্প্রিন্টার ছিলাম। পরে আই টুক আপ টেনিস। নেশাভাং কবে থেকে শুরু করলেন? পার্টি ফার্টিতে যেতে হতো, সেই থেকেই শুরু। আর বোহেমিয়ানিজম? ওটা আগে থেকেই ছিল। স্কুলে পড়ার সময় দুবার পালিয়ে দেরাদুন আর লাদাখ চলে গিয়েছিলাম। তারপর থেকে মাঝে মাঝে কেমন যেন পাগলাটে ইচ্ছে হয় পালানোর। আপনি একজন বিচিত্র মানুষ। হ্যাঁ স্যার, অনেকে বলে আমি পাগল। আপনার স্ত্রীকে সেদিন সকালে আপনি কি অবস্থায় দেখেছিলেন? বিছানায় উপুর হয়ে শোয়া, হাফ নেকেড। মাথা থেকে রক্ত পড়ে বিছানা ভেসে যাচ্ছিল। ঘাসলি সিন। ভেবেছিলাম মরে গেছে। আপনার কাজের লোকেরা কোথায় ছিল? ওরা ফ্ল্যাটের ভিতরে থাকে না, সার্ভেন্টস কোয়ার্টারে থাকে। কুক আর একজন সব সময়ের লোক, বাকিরা ঠিকই। অত সকালে কেউ তো আসে না। 8টার আগে কারো আসবার হুকুম নেই। তখন কটা বাজে? হার্ডলি 6টা বা সোয়া 6টা। কি করলেন? প্রথমে সিকিউরিটিকে ডাকি, তারপর অ্যাম্বুলেন্স আর পুলিশ। কিন্তু সবটাই করেছি একটা ঘোরের মধ্যে। এরকম সাংঘাতিক ঘটনা তো কখনো দেখিনি। আপনার কাউকে সন্দেহ হয়? না স্যার, তবে শুনছি পুলিশ আমাকেই সন্দেহ করছে। এখনো কেন অ্যারেস্ট করেনি জানি না। তার কারণ আপনার আলিবাই। ঘটনাটা ঘটে 5 তারিখে রাত 12টার কাছাকাছি। হ্যাঁ স্যার জানি, কিন্তু পুলিশের সন্দেহ আমি সুপারি কিলার লাগিয়ে কাণ্ডটা করেছি। সেটা খুবই সম্ভব। হ্যাঁ স্যার, এরকম ঘটনা আকসার ঘটছে। আর আমার তো মোটিভও আছে। কি বলেন? হ্যাঁ। তাহলে কি আপনি স্বীকার করছেন যে কাণ্ডটা আপনারই? না স্যার, আমি শিবাঙ্গী বা নন্দিনীকে খুন করার কথা কখনো ভাবিনি। কারণ খুন করার পিছনে কোনো একটা উদ্দেশ্য তো থাকবে। আমার তো কোনো উদ্দেশ্য ছিল না। শিবাঙ্গীর জ্ঞান ফিরলে এবং কথা বলার মতো অবস্থা হলে ওর কাছ থেকে জানতে পারবেন যে আমি স্বামী হিসেবে অযোগ্য হলেও ভিনডিকটিভ নই। আমাকে ও কিছুদিন আগে মিউচুয়াল ডিভোর্সের কথা বলেছিল। আমি খুব অপরাধ বোধের সঙ্গেই বলেছিলাম, আমি তো অপদার্থ, আমার সঙ্গে কোনো মহিলারই বসবাস করা সম্ভব নয়। ডিভোর্সে আপনার মতামত ছিল? ছিল। না থাকলেও ডিভোর্স ও পেয়ে যেত। 1.5 কোটি টাকার একটা সেটেলমেন্টের কথাও হয়েছিল। বাহ, এটাই তো মোটিভ। শিবাঙ্গী মারা গেলেও আপনার 1.5 কোটি টাকা বেঁচে যেত, তাই না? হ্যাঁ স্যার, আমি তো বলছি আমার মোটিভের অভাব নেই। পুলিশ আমাকে অনায়াসে ঝুলিয়ে দিতে পারে। কিন্তু নন্দিনীকে খুন করার পিছনে আমার কি মোটিভ থাকতে পারে তা আমি ভেবে পাচ্ছি না। মোটিভ আছে ভীষণবাবু। আছে? তাহলে তো হয়েই গেল। কিন্তু নন্দিনীর সঙ্গে আমার তো সম্পর্কই ছিল না স্যার। আপনি কখনো নন্দিনীর ফেসবুক অ্যাকাউন্ট চেক করেছেন কি? ফেসবুক অ্যাকাউন্ট? না স্যার, ফেসবুকের কথা লোকের মুখে শুনি বটে, কিন্তু আমি কখনো ফেসবুক চেক করি না। কখনো ইন্টারেস্টই হয়নি। কেন স্যার, ফেসবুকে কি নন্দিনী আমার সম্পর্কে কিছু বলেছে? ক্যাটাগরিলি নয়, তবে কিছু হিন্ট আছে। নন্দিনী একজন রহস্যময় পুরুষের কথা লিখেছে। তার পুরো নাম বা ছবি লোড করেনি, শুধু ইনিশিয়াল দেওয়া আছে। তার ইনিশিয়াল হলো বিপি। আপনার নামের সঙ্গে অধ্যক্ষর। আপনি কি জানেন নন্দিনীর ছবি আঁকতে জানতো কিনা? না স্যার, নন্দিনী সম্পর্কে আমি বেশি কিছুই জানি না। শুধু জানি সে ছিল শিবাঙ্গীর ডান হাত। তাকে ছাড়া শিবাঙ্গীর এক মুহূর্তও চলতো না। দুজনের খুব ভাব ছিল, বন্ধুর মতো। এমপ্লয়ের মতো নয়। এতে কি আপনি বিরক্ত হতেন? না স্যার, বিরক্ত হব কেন? বরং শিবাঙ্গী যে মনের মতো একজন সঙ্গিনী পেয়েছে, তাতে আমি খুশি হতাম। নন্দিনী কখনো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ইন্টারফেয়ার করতো? না স্যার, কারণ শিবাঙ্গীর সঙ্গে আমার ঝগড়া হতো না, বরং দুজনের মধ্যে একটা নীরবতাই ছিল, কোল্ড ডিস্টেন্স। তবে কখনো কখনো শিবাঙ্গী গায়ের ঝাল ছাড়তো, একতরফা। আমি কখনো জবাব দিতাম না, কারণ আমি সর্বদাই পাপ বোধে ভুগতাম। আমি যে অন্যায় করছি তা তো আমি জানি। শিয়ানা পাপি। হ্যাঁ স্যার, আমাকে ওটা বলাই যায়। কিন্তু নন্দিনীর ছবি আঁকা নিয়ে আপনি কিছু জানতে চাইছিলেন? হ্যাঁ, তার কারণ নন্দিনীর মোবাইলে
আমরা আপনার কয়েকটা ছবি পেয়েছি। মাই গড! আমার ছবি নন্দিনীর মোবাইলে? অসভ্য ছবি নয় তো স্যার? কেন? সেরকম সম্ভাবনা আছে নাকি? আজকাল মডার্ন টেকনোলজি দিয়ে কত কি করা যায়। না, অসভ্য ছবি নয়। আর ছবিগুলো কোনো অ্যালবাম থেকে তোলা হয়েছে বলেই মনে হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নন্দিনীর ফেসবুক অ্যাকাউন্টে আপনার ছবি থেকে করা একটা স্কেচ আপলোড করা আছে। পাশে লেখা, মিস্টিরিয়াস পিপি ইজ মিরাজ টু মি। তার মানে কি স্যার? আমার ডিডাকশন হলো, নন্দিনী আপনার প্রেমে পড়েছিল। এতে আমার কি খুশি হওয়া উচিত? কিন্তু স্যার, আমার তো শুনে কোনো খুশি হচ্ছে না। খুশি না হওয়াই ভালো, কারণ এই মেসেজটা আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। ও গড! নন্দিনীর দিক থেকে আপনি কখনো কোনো ইশারা ইঙ্গিত পাননি? কখনো না? ভালো করে ভেবে দেখুন। ইশারা ইঙ্গিত? বিশ্বাস করুন স্যার, নন্দিনী ওয়াজ এ ভেরি সিরিয়াস টাইপ অফ উমেন। সব সময় গম্ভীর, সব সময় এনগেজড ইন সাম ওয়ার্ক। ওর গলার স্বরও আমি বিশেষ শুনতে পেতাম না। আর আমি বাড়িতে থাকতামই বা কতক্ষণ বলুন? সকালে ব্রেকফাস্ট খেয়ে ৯টার মধ্যে বেরিয়ে যেতাম, ফিরতে রাত। বেশিরভাগ সময়ই ডিনার বাইরে খেয়ে আসতাম। আর শিবাঙ্গী বা নন্দিনীও তো বাড়িতে বসে থাকার লোক নয়। শিবাঙ্গীর ব্যবসা ছাড়াও নানা সোশ্যাল এঙ্গেজমেন্ট আছে। সুতরাং নন্দিনী কি করে ইশারা ইঙ্গিত করতে পারে? বরং আমার মনে হয় শি হেটেড মি। আমি আপনাকে আর একটু কনসেন্ট্রেট করতে বলছি। আর একটু ভাবুন। কোনো দিনও কোনো ছোটখাটো ইনসিগনিফিকেন্টও কিছু মনে পড়ে কি? স্যার, শিবাঙ্গী আমাকে ঘেন্না করে ঠিকই, কিন্তু কোনো মহিলা আমার প্রতি ইন্টারেস্টেড হলে শি উইল নো ইট ইমিডিয়েটলি, এবং সে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। আর ইউ শিওর? হ্যাঁ স্যার। আমাদের বিয়ের পরেই ওর এক বান্ধবী আমার সঙ্গে একটু ঢলাঢলি করার চেষ্টা করেছিল। শিবাঙ্গী তাকে এমন অপমান করে যে সে আর কখনো মুখ দেখায়নি। শুনুন মশাই, নন্দিনী সম্পর্কে আপনার ধারণা খুব নির্ভরযোগ্য নয়। আপনার ইমেলের পাসওয়ার্ড নন্দিনী কি করে জানলো? আমার পাসওয়ার্ড? ইম্পসিবল। নন্দিনীর ঘরের ডেস্কের ড্রয়ারের মধ্যে পুলিশ অন্তত ৬-৭টা ইমেইলের প্রিন্ট আউট পেয়েছে, যেগুলো আপনার অ্যাড্রেসে এসেছিল। মাই গড! এটা কিভাবে সম্ভব? আপনি খুব ভালো অভিনেতা নন বিশনবাবু। না স্যার, আমি অ্যাক্টিংটা পারি না। নেভার ইন মাই লাইফ। এখনও অ্যাক্টিং করছি না। আমি সত্যি বিস্মিত। যদি প্রমাণ হয় যে নন্দিনীর সঙ্গে আপনার একটা গোপন সম্পর্ক ছিল, তাহলে কিন্তু আপনি অগাধ জলে পড়বেন। বুঝতে পারছি স্যার। আমার ভবিষ্যৎ খুব ভালো দিকে টান করছে না। ইমেইলে কিছু কিছু ক্লু পাওয়া গেছে স্যার? অবশ্যই। দেন আই অ্যাম ডুমড। আপনি কি রেগুলার আপনার ইমেইল চেক করেন? না স্যার, আমার ইমেলের যোগাযোগ বেশি মানুষের সঙ্গে নেই। মাঝে মাঝে খুলে দেখি। জাঙ্ক মেলই বেশি থাকে। আমাকে কম্পিউটারে অনেক কাজ করতে হয় বটে, কিন্তু ইমেইল বড় একটা দেখা হয় না। কি আছে স্যার আমার মেইলে? একটা মেসেজ ছিল। ডু ইউ নো হু ওয়াজ হোল্ডিং ইউর হেড হোয়েন ইউ ওয়ার ভমিটিং লাস্ট নাইট? ডিড ইউ হিয়ার মাই হার্টবিট হোয়েন আই ওয়াজ হোল্ডিং ইউ ক্লোজ টু মাই ব্রেস্ট? ইউ পিওর রিচেড ম্যান। এই মেসেজের মাথামুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না স্যার। আপনি বাড়িতে মাতাল অবস্থায় ফিরলে কেউ কি আপনাকে অ্যাটেন্ড করে রেগুলার? আগে মাঝে মাঝে শিবাঙ্গী এসে ধরতো। বমি টমি করলে সব পরিষ্কার করত। সিম্পেথি ছিল স্যার, কিন্তু সেটা আমি নষ্ট করে দিয়েছি। মনে করে দেখুন ইদানিং। স্যার, মাতাল অবস্থায় যা ঘটে তা পরে আর মনে পড়ে না। তবে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আবছা মনে পড়ছে। কিছুদিন আগে মাতাল অবস্থায় আমাকে কেউ ২-৪ বার অ্যাটেন্ড করেছে। আমি ভেবেছিলাম কাজের লোকজনই হয়তো হবে। মহিলা না পুরুষ? মনে হয় মহিলা। ভালো করে ভেবে দেখুন মহিলাটা নন্দিনী কিনা। হলেও হতে পারে স্যার। মাতালের অবজারভেশন খুব একটা নির্ভরযোগ্য তো নয়, কিন্তু ব্যাপারটা একটা ধাঁধার মতো। আমি কিছুই বুঝতে পারছি না। আপনার ল্যাপটপ আছে? আছে। নিয়ে আসুন। ১ মিনিট স্যার, বলে বিশান উঠে তার স্টাডি থেকে ল্যাপটপটা নিয়ে এলো। তারপর ল্যাপটপটা খুলে মন দিয়ে তার ইমেল খুলে ভালো করে পরীক্ষা করে বলল, দেখুন স্যার, ওরকম কোনো মেল আমার অ্যাকাউন্টে নেই। এখন নেই, কিন্তু ছিল। কোনো কারণে আপনার অ্যাকাউন্ট থেকে তা ডিলিট করে দেওয়া হয়েছে। কিন্তু তা করার আগে নন্দিনী একটি প্রিন্ট আউট বের করে নিয়েছে। মোট ৪টে মেল।
এবং মেলগুলো বেশ প্যাশনেট অ্যান্ড রোমান্টিক। ব্যাপারটা খুলে বললে ভালো হয় না? জানা থাকলে বলতাম স্যার, কিন্তু রোমান্টিক সম্পর্কেই যদি হবে তাহলে নন্দিনীকে খুন করব কেন? সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, সেটা একটা চিন্তার বিষয়। স্যার, শুধু নন্দিনী কেন, আমার মতো একজন উইন্ডম্যানের সঙ্গে দুনিয়ার কোনো মেয়েই কি রিলেশন তৈরি করতে চাইবে? দুনিয়াটা বড় অদ্ভুত জায়গা। কত কি যে হয় বা হতে পারে তার কোনো লজিক বা মাথামুন্ডু নেই। স্যার, আমি আইন কানুন জানি না। আমাকেই কি খুনি বলে ধরে নেওয়া হচ্ছে? না, এখনো নয়। আমরা শিবাঙ্গীর ওপর নির্ভর করছি। উনি এখনো কোমায়। ডাক্তাররা কোনো ভরসার কথা বলছেন না। তবে এক্ষুনি ফ্যাটাল কিছু হয়তো হবে না। উনি চেতনায় ফিরলে ভাইটাল উইটনেস হয়ে দাঁড়াবেন। এখন আপনার ভাগ্য। আমার ভাগ্য ভালো নয় স্যার। আমাদের বাড়িতে প্রচুর জ্যোতিষীর চর্চা হয়। আমার মা আর বাবা দুজনেই খুব জ্যোতিষে বিশ্বাস করেন। আমাদের বাড়িতে বড় বড় জ্যোতিষীর যাতায়াত আছে। তারাই বলেছে আমার কুষ্ঠিতে নাকি অনেক খারাপ ব্যাপার আছে। কিরকম? তা আমি জানি না স্যার। আমার মা জানে। এক সময়ে আমাকে মায়ের চাপাচাপিতে অনেক আংটি আর তাবিজ কবজ পড়তে হয়েছিল। বড় হয়ে সেগুলো ত্যাগ করেছি। আপনি জ্যোতিষে বিশ্বাস করেন? না স্যার, কিন্তু এখন মনে হচ্ছে জ্যোতিষীরা আমার ভাগ্য নিয়ে মিথ্যা হয়তো বলেনি। আপনার কি মনে হয় শিবাঙ্গী আপনার ফেভারে সাক্ষী দেবে? না স্যার, তা কি করে সম্ভব? পুলিশ বলছে খুন করতে এসেছিল ভাড়াটে খুনিরা। শিবাঙ্গী বড়জোর বলবে আততায়ীদের সে চেনে না। সেক্ষেত্রে তো আমার রেহাই পাওয়ার কথাই নয়। এক্স্যাক্টলি। শিবাঙ্গীর সংজ্ঞা ফিরলেও আপনার লাভ নেই। না স্যার, গত 5 দিন ধরে আমিও নানা অ্যাঙ্গেল থেকে ভেবেছি। মনে হচ্ছে আমার রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই। বাই দি বাই, আমি শুনলাম আপনি গত 7 দিন এক ফোঁটাও মদ্যপান করেননি। সত্যি নাকি? সত্যি স্যার। ইনফ্যাক্ট আমার মদ খাওয়ার কথা মনেই হয়নি। এতটা শখ যে আমার ইচ্ছে অনিচ্ছেগুলো সব হাওয়া হয়ে গেছে। সেই জায়গায় আমার মনের মধ্যে গুহার মতো একটা ভয়। ভয় জিনিসটা কি গুহার মতো? আমার যেন ওইরকমই মনে হলো। গত 5 দিন কি আপনি বাড়িতেই বসে আছেন? হ্যাঁ স্যার। প্রথম 3-4 দিন তো সারাদিন ধরে পুলিশের জেরা চলছে। প্রায় প্রতিদিনই থানায় টেনে নিয়ে গেছে। স্নান, খাওয়ারও সময় পাইনি। আমি এত টায়ার্ড যে মনে হচ্ছে বুড়ো হয়ে গেছি। স্যার, আমি তো পুলিশকে বলেছি যে আমি ফেঁসে গেছি। আমার আর বেশি কিছু বলার নেই। বলার অনেক কিছু আছে। আপনি ঠিকমতো চেষ্টা করলে হয়তো ভাইটাল কোনো ক্লু পাওয়া যেত। বিশেষ করে নন্দিনী সম্পর্কে। নন্দিনী সম্পর্কে আমি তো প্রায় কিছুই জানি না স্যার। যেটুকু জানা ছিল বলেছি। আপনার পাসওয়ার্ড কি আপনি কাউকে জানিয়েছেন বা কোথাও লিখে রেখেছিলেন? না স্যার, আমি সজ্ঞানে অন্তত করিনি। কিন্তু পাসওয়ার্ড নন্দিনী জানতো। সেটা কিভাবে সম্ভব? আমার কথা যে কেউ বিশ্বাস করছে না তা আমি বুঝতে পারছি, কিন্তু আমার তো কিছুই করার নেই। আপনার বেডরুম আর শিবাঙ্গীর বেডরুম কি আলাদা? হ্যাঁ স্যার, পাশাপাশি। বরাবর কি এরকমই বন্দোবস্ত ছিল? দুজন দুই ঘরে? না, আগে আমরা একই বেডরুমে আর বেড শেয়ার করতাম। পরে সম্পর্ক খারাপ হতে থাকায় এই সিস্টেম চালু হয়। দুই ঘরের মধ্যে একটা লিঙ্কিং দরজা আছে। সেটা কি বন্ধ থাকতো? হ্যাঁ স্যার, শিবাঙ্গীর দিক থেকে বন্ধ থাকতো। আর হলঘরের দিকের দরজাটা? শিবাঙ্গীর কথা জানি না, তবে আমার বেডরুমের হলঘরের দরজাটা লক করা থাকতো না। কারণ আমার ঘরে তেমন কোনো ভ্যালুয়েবলস নেই। আমার হাত ঘড়িটা বেশ দামি। আর মোবাইল ফোনটাও। আর হ্যাঁ, ল্যাপটপ। এগুলোর জন্য দরজা লক করার দরকার ছিল না। বাইরে সিকিউরিটি আছে। ফ্ল্যাটের দরজাও রাতে বন্ধ থাকে। আমি চুরির কথা ভাবছি না। একটা সেনসিটিভ প্রশ্ন করছি। জবাবটা এড়িয়ে যাবেন না। আমার লুকানোর কিছুই নেই। শিবাঙ্গীর সঙ্গে আপনার সেক্সুয়াল রিলেশন কি একদম ছিল না? সেই অর্থে ছিল না বললেই চলে। তার মাঝে কখনো সখনো আপনারা মিলিত হতেন কি? সত্যি কথা বলতে কি, আমার দিক থেকে কোনো উদ্যোগ ছিল না। আপনাকে তো আগেই বলেছি, আমি শিবাঙ্গীকে খুব ভয় পেতাম। ওর সামনে খুব পাপবোধে ভুগতাম। নিজেকে ছোট মনে হতো। কিন্তু শিবাঙ্গী কখনো সখনো চলে আসতো গভীর রাতে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্যাট। কিন্তু আপনি তো রোজই মদ্যপান করে ঘুমোতেন। কম বা বেশি এবং প্রায় রোজই। কিন্তু কখনো সখনো বাদও গেছে। আমার দাদু গত বছর অনেক বয়সে মারা যান। হি ওয়াজ মাই মেন্টর। দাদুর মৃত্যুর পর আমি দিন 15 এক ফোঁটাও মদ খাইনি। আমি খুব একটা রিলিজিয়াস লোক নই। তবু
পুজো টুজোর দিনে আমি মদ খাই না। আপনার কাজের লোকেরা অবশ্য তাই বলেছে। কিন্তু এবার আমি আপনাকে একটা অস্বস্তিকর প্রশ্ন করতে চাই। করুন স্যার। শিবাঙ্গীর সঙ্গে লাস্ট কবে আপনার ফিজিক্যাল রিলেশন হয়েছে? একটু ভেবে বলতে হবে স্যার, 2 মিনিট। ভাবুন। মে মাসের দিকে, বোধহয় 24 বা 25 তারিখে। ভেবে বলছেন তো? খুব অ্যাকুরেট না হলেও দুটোর মধ্যে যে কোনো একটা দিন। আর তার আগে মে মাসের 16 তারিখে। শিওর? মোটামুটি শিওর। আপনি কি ড্রাঙ্কেন অবস্থায় এঙ্গেজড হয়েছিলেন? অন্তত খুব একটা সচেতনও ছিলাম না। আপনি আপনার স্ত্রীর হোয়ার অ্যাবাউট সম্পর্কে কতটা খবর রাখেন? খুব একটা নয়। উই লিড সেভার লাইফস। উনি কি এসে আপনাকে ডেকে ঘুম থেকে তুলতেন? না। কখন আসতো আমি টের পেতাম না। এমব্রেস করতো, চুমু খেত। অ্যান্ড বুঝেছি। আপনার কখনো সন্দেহ হয়নি যে মহিলাটি শিবাঙ্গী না হতে পারে? কি বলছেন স্যার? ইম্পসিবল। শিবাঙ্গী ছাড়া অন্য কেউ হতেই পারে না। উত্তেজিত হবে না বিশানবাবু। এই ফ্ল্যাটে আপনি, শিবাঙ্গী আর নন্দিনী ছাড়া আর কেউ কি রাত্রিবাস করে? জাহ্নবী। ও মেয়েটা শিবাঙ্গীর খুব ন্যাওটা। অল্প বয়স থেকে আছে। শুনেছিলাম শিবাঙ্গী তার বিয়ের ব্যবস্থা করছে। কিন্তু এ সবই তো পুলিশ জানে স্যার। হ্যাঁ, তবু জানার তো শেষ নেই বিশানবাবু। ফর ইয়োর ইনফরমেশন, মে মাসের 24 আর 25 তারিখে শিবাঙ্গী কলকাতায় ছিল না, ব্যাঙ্গালোর গিয়েছিল। জাহ্নবী গাড়ি চালাতে শিখে গিয়েছিল মাত্র 15 বছর বয়সে। রঘুবীর সিং শিখিয়েছিল ম্যাডামের হুকুমে। সবে যখন 16ই পা, তখন একদিন ম্যাডাম নিয়ে গেল তার ড্রাইভিং লাইসেন্স করাতে। বয়সের গড়বড় তো ছিলই, কিন্তু ম্যাডাম কলকাঠি নেড়ে বয়স বাড়িয়ে লাইসেন্স বের করে দিয়ে বললেন, এখন থেকে তুই আমার গাড়ি চালাবি। জাহ্নবীর বুক ধরফর। ওরে বাবা, কলকাতার রাস্তায় আমি চালাবো? ভয় পেলে থাক, কিন্তু সাহস করলে পেরে যাবি। আমি তার চেয়েও অল্প বয়সে গাড়ি চালিয়েছি। জাহ্নবীর সাহসের অভাব ছিল না। প্রথম কয়েকদিন ম্যাডাম সামনের সিটে তার পাশে বসে একটু আধটু গাইড করত। মাসখানেকের মধ্যে হাত পা সব সেট হয়ে গেল। সেই থেকে সে ম্যাডামের ড্রাইভার। ওখানেই থেমে থাকতে দেয়নি ম্যাডাম। বাড়িতে ম্যাডামের যেসব বিউটিশিয়ান আসতো তাদের সঙ্গে ভিড়িয়ে দিয়ে ভ্রু প্লাক, ম্যানিকিওর, প্যাডিকিওর, মাস্ক তৈরি করা এবং কয়েক রকমের চুলের ছাড় দিতেও শিখেছে সে। ম্যাডামের একটাই কথা ছিল, ট্রেনিং থাকলে ঝি খেটে মরতে হবে না, বুঝলি? জাহ্নবীর এখন 17 বছর বয়স, ছিপছিপে জোরালো চেহারা। ম্যাডাম নিজের সঙ্গে তাকে জিম করাতো, ওয়েট ট্রেনিং আর যোগ। জাহ্নবী বুঝতে পারছিল ম্যাডাম তাকে তৈরি করে দিচ্ছেন। ম্যাডামের পারফিউম ল্যাবেও সে কাজ করে। ভারী মজার কাজ। কনসেন্ট্রেটেড নির্যাস থেকে ব্যবহারযোগ্য পারফিউম তৈরি করা খুব বড় ব্যবসা নয়, মাত্র কয়েকজন বাঁধা খদ্দের। তৈরি হতে না হতে বিক্রি হয়ে যায়। দাম খুব চড়া। 17তে এসে সব উল্টে পাল্টে গেল। ম্যাডাম হাসপাতালে আইসিইউতে, বাঁচেন কিনা সন্দেহ। নন্দিনী ম্যাডাম খুন। পুলিশের জেরায় জেরায় ঝাঁঝরা হয়ে সে এখন বাধ্য হয়ে তাদের হাজরার বস্তিতে নিজের সংসারে এসে উঠেছে। ব্যাংকে তার অ্যাকাউন্টে টাকা কম নেই। মাসের বেতন ব্যাংকে জমা হয়ে যেত। কিন্তু এখন তার ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত। কি হবে কে জানে। তবে জাহ্নবীর ভয় ডর বিশেষ নেই। তার মোটামুটি ভয়হীন জীবনে অনেকদিন বাদে হঠাৎ একটু যেন ভয়ের ব্যাপার ঘটল। খুন জখম হয়ে যাওয়ার পর পুলিশের হুজ্জতে হয়রান হয়েও ভয়টয় বিশেষ হয়নি তার। কিন্তু সোমবার সকালে জিন্সের প্যান্ট আর সাদা হাওয়াই শার্ট পরা যে লোকটা তার সঙ্গে কথা বলতে এলো, তার চোখের দিকে এক পলক তাকিয়েই বুকটা ধরফর করে উঠল তার। অথচ লোকটা তেমন লম্বা চড়া নয়, বরং একটু ছোটখাটো চেহারাই। পালোয়ানি শরীরও নয়, তবে গড়নটা মজবুত। কিন্তু চোখ দুটোই হাড় হিম করা। কাল রাতে মোবাইলে বড়বাবু তাকে ফোন করে বলে দিয়েছিলেন সকালে সে যেন কোথাও না যায়। একজন গোয়েন্দা তাকে প্রশ্ন করতে আসবে। যে এলো তার নাম শবর দাশগুপ্ত। জিপ থেকে নেমে গলির রাস্তায় পা দিতেই বাচ্চু ছুটে এসে খবর দিল জাহ্নবীকে। কে এসেছে জানিস? শবর দাশগুপ্ত, সুপার কপ। শবর দাশগুপ্তকে একটা চেয়ার দেওয়া হলো। গোমরা মুখ নয়, আবার বোকা বোকা হাসিও নেই মুখে। চারদিকে চেয়ে তাদের ঘরদোর একটু দেখলো। তারপর তার দিকে চেয়ে বলল, এখানে কবে এসেছো? 6 তারিখে।
শিবাঙ্গীর বাড়িতে কদিন আছ? 13 বছর বয়স থেকে। 13 বছর? হ্যাঁ। 13 বছর বয়সের কাউকে কাজে রাখা বেআইনি তা জানো? বারে, আমি যখন আমার মায়ের কাছে থাকতাম তখনও তো ঘরের কাজ করতে হতো। 7-8 বছর বয়স থেকেই জল আনা, বাসন মাজা, ঘর ঝাঁটানো, ছোট ভাই বোনদের দেখাশোনা করা, সব। সেটা বেআইনি নয়? সবর এবার হাসলো, ঝকঝকে সাদা দাঁত। তাকে আর একবার ভালো করে দেখে নিয়ে বলল, শুনেছি তুমি 16 বছর বয়স থেকে গাড়ি চালাও। হ্যাঁ, ম্যাডাম আমাকে সব কাজে পাকা করতে চেয়েছিলেন। আমি 1 বছর যাবৎ গাড়ি চালাচ্ছি। কখনো কোনো অ্যাক্সিডেন্ট করিনি, কখনো কেস খাইনি। হ্যাঁ, আমি তোমার রেকর্ড চেক করেছি। আপনি কি আমার লাইসেন্স ক্যান্সেল করে দেবেন? না, ওটা মোটর ভেহিকলস ডিপার্টমেন্টের ব্যাপার। আর তুমি যখন গাড়ি ভালোই চালাও তখন তোমার গরজ কিসের? থ্যাংক ইউ। তুমি পুলিশের জেরায় বলেছ ঘটনার সময় তুমি বাড়িতে ছিলে না। না, পুলিশকে আমি তো বলেইছি যে সেই রাতে আমি ম্যাডামের বোন শ্যামাঙ্গীকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছিলাম বড় গাড়িটা নিয়ে। রাত 12টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট ল্যান্ড করার কথা ছিল। রাতের ফ্লাইটে রিসিভ করতে তোমাকে পাঠানো হয়েছিল কেন? ওটা এমার্জেন্সি ছিল। রঘুবীর সিং এর মায়ের দয়া হয়েছিল সেই দিনই সকালে, তাই ম্যাডাম আমাকে পাঠান। তুমি একা? না, সঙ্গে বুম্বা ছিল। বুম্বা মানে স্ত্রীওয়ালা, নিচে যার গুমটি আছে? হ্যাঁ, শ্যামাঙ্গী ম্যাডামের ফ্লাইট আধ ঘন্টা লেট ছিল। রাত 1টায় আমি ওকে পিক আপ করি, তারপর সোজা বারুইপুর। ফেরার সময় অবশ্য বুম্বা বাইপাসে সায়েন্স সিটির কাছে নেমে ফিরে আসে। তুমি রাতে বারুইপুরে শ্যামাঙ্গীদের বাড়িতেই ছিলে? হ্যাঁ, অত রাতে ওরা ফিরতে দিলেন না। তুমি কখন খবর পাও? খবর পাইনি। শ্যামাঙ্গী ম্যাডাম অনেকবার আমাদের ম্যাডামকে ফোন করেন। নন্দিনী ম্যাডামের নম্বরেও ফোন করা হয়, নো রিপ্লাই। আমরা ভাবলাম ম্যাডামরা বোধহয় ঘুমিয়ে পড়েছেন। শোয়ার সময় ম্যাডাম ফোন সাইলেন্ট মোডে রেখে শুতেন, ওর ঘুমের প্রবলেম ছিল। ওখান থেকে কখন ফিরে এসেছিলে? সকালে, ব্রেকফাস্টের পর। রাতেই আমি ম্যাডামকে একটি মেসেজ করে রেখেছিলাম যে সকালে ফিরব। আমি 8:30টায় পৌঁছাই এসে, তখন পুলিশে পুলিশে ছয়লাভ, বাইরেও খুব ভিড়। তুমি কি শিবাঙ্গীর সঙ্গে ফ্লাইটের মধ্যেই থাকো? সব সময় নয়, সার্ভেন্টস কোয়ার্টারে আমার ঘর আছে, তবে অনেক সময়ই ম্যাডাম রেখে দিতেন। নন্দিনী ম্যাডাম সম্পর্কে কিছু বলবে? সব বলা হয়ে গেছে 3-4 বার করে, আর কি শুনবেন? যা বলা হয়নি, ধরো যদি জিজ্ঞেস করি বিশান রায়ের সঙ্গে নন্দিনীর সম্পর্কটা কেমন ছিল, বা তুমি ওই দুজনের মধ্যে কিছু লক্ষ্য করেছো কিনা? না না, কিছু ছিল না। দাদা ভীষণ ভালো লোক, ভীষণ ভালো। বিশান রায়কে কি তুমি দাদা বলে ডাকো? হ্যাঁ। তাহলে শিবাঙ্গীকে বৌদি নয় কেন? উনি বৌদি ডাক পছন্দ করেন না। তুমি বিশান রায়কে পছন্দ করো? কেন করব না, দাদা খুব ভালো। বিশান মদ খায়, জানো তো। ধুস, আজকাল কে না খাচ্ছে? ম্যাডাম খেতেন, নন্দিনী ম্যাডাম খেতেন, আমিও কতদিন খেয়েছি। বুঝলাম। বিশানের কি কি গুণ আছে বলতে পারো? আমি অত তত জানি না, তবে দাদা কখনো মিথ্যা কথা বলেন না, কখনো চেঁচামেচি করে না, কখনো কাউকে অপমান করে না। ম্যাডাম দাদাকে যা খুশি বললেও দাদা কখনো উল্টে কিছু বলে না। মদ খাওয়া ছাড়া দাদার মধ্যে আমি কখনো কোনো বেচাল দেখিনি। আর ম্যাডাম ইচ্ছে করলেই দাদাকে মদ ছাড়াতে পারতেন। কিরকম? দাদা তো ম্যাডামকে ভীষণ ভয় পায়। ভয় পায় কেন? ম্যাডামের সব ভালো, কিন্তু বড্ড রকচাটা। খুব সামান্য কারণেই ভীষণ রেগে যান। দাদা ওই রাগকেই বোধহয় ভয় পান। শিবাঙ্গীর সঙ্গে নন্দিনীর কিরকম ভাব ছিল? দুজন তো বন্ধু, ভাব তো ভালোই ছিল। দুজনের কখনো ঝগড়া হতো না? ম্যাডামের সঙ্গে ঝগড়া? পাগল নাকি? ম্যাডামের চোখে চোখ রেখে কেউই কথা বলতে পারতো না। তুমিও কি ম্যাডামকে ভয় পাও? ও বাবা, সাংঘাতিক। তবে হ্যাঁ, ম্যাডাম আমাকে খুবই ভালোবাসেন। অথচ ম্যাডামের চেয়ে বিশান রায়ের প্রতি তোমার পক্ষপাত বেশি, তাই না? জাহ্নবী হেসে ফেলল, তারপর বলল, কি করব, দাদা যে বড্ড বেচারা মানুষ, দেখলেই মায়া হয়। যদি প্রমাণ হয় যে বিশান রায়ই নন্দিনী আর শিবাঙ্গীকে খুন করার পিছনে রয়েছে, মরে গেলেও বিশ্বাস করি না। আপনি তো দাদাকে চেনেন না। একদিন সকালে ব্রেকফাস্টের সময় একটা বড় নীল মাছি চলে এসেছিল টেবিলের ওপর। রাঁধুনি নিতাই দাস সেটাকে একটা ফ্লাই স্ল্যাটার দিয়ে মারে। দাদা তো প্রায় কেঁদেই ফেলেছিল। কেন মারলি? কেন মারলি?
বলে চোখ ছলছল। ভালো করে খেলোই না সেদিন। তুমি তো দেখছি বিশান রায়ের ডাইহার্ট ফ্যান। হ্যাঁ তো, দাদাকে আমি ভীষণ ভালোবাসি। দাদাও কি তোমাকে ইকুয়ালি ভালোবাসে? দাদা? না, দাদা তো বাড়িতে কারো সঙ্গেই কথাই বলেন না, কারো দিকে তাকিয়েও দেখে না, খুব চুপচাপ থাকে। আমার তো মনে হয় রাস্তায় ঘাটে আমাকে মুখোমুখি দেখলে দাদা চিনতেও পারবে না। বিশ্বন রায় কি এতটাই অন্যমনস্ক? ভীষণ। কিন্তু গম্ভীর মানুষ নয়। রাশভারী মানুষকে দেখলে যেমন ভয় ভয় করে, দাদাকে দেখলে তেমনটা নয়। তোমার সঙ্গে কখনো কথাটাতা বলে না? খুব কম। দাদা ফরমাইশ করতে পছন্দ করে না, তবে আমি মাঝে মাঝে গিয়ে ঘরটা একটু গুছিয়ে দিতাম। ড্রাঙ্ক অবস্থায় বমি করলে তুমি কি কখনো ওকে অ্যাটেন্ড করেছো? বমি টমি খুব একটা করে না তো। একবার বা দুবার গিয়ে ধরেছিলাম অনেক দিন আগে। আর একবার জ্বর হয়েছিল, তখন জোর করেই মাথা ধুয়ে দিয়েছিলাম। জোর করে কেন? তখন ওর 104 ডিগ্রি জ্বর, বিছানা থেকে ওঠার শক্তি নেই। আমি মাথা ধোয়াতে চাইলে খুব আপত্তি করতে লাগলেন, কিন্তু আমি দেখলাম মাথা না ধোয়ালে জ্বর হয়তো আরো বাড়বে। তাই নিতাই দাকে ডেকে এনে অয়েল ক্লথ বিছিয়ে এরকম জোর করে অনেকক্ষণ ধরে মাথা ধুইয়ে দিয়েছিলাম। তাতে খুব খুশি ছিলেন। জ্বর সারবার পর একদিন আমাকে ডেকে 200 টাকা দিয়ে বললেন, শাড়িটারি কিছু কিনে নিও। আমি টাকা নিলাম না, বললাম, বাড়ির লোক সেবা করলে কি বকশিস দিতে হয়? কথাটা ওর ভালো লেগেছিল। বিশানের সঙ্গে তোমার শেষ কবে দেখা হয়েছে? রোজই তো হয়। কালও গিয়েছিলাম, আজও যাব। নার্সিংহোমে ম্যাডামকে দেখতেও যাই দুবেলা। তোমার তো ও বাড়িতেই থাকার কথা। সেটা তো ভালো দেখাবে না। শত হলো আমি তো বয়সের মেয়ে। দাদার সঙ্গে একা বাড়িতে থাকি কি করে? সকালে গিয়ে গাড়িটার স্টার্ট দেই, ডাস্টিং করি। দাদার ঘর, ম্যাডামের ঘরও ডাস্টিং করতে হয়। বিশানবাবুর সঙ্গে মার্ডার নিয়ে কোনো কথা হয়েছে? মার্ডার নিয়ে এত কথা হচ্ছে যে আর ওসব নিয়ে কথা কইতে ইচ্ছে করে না। দেখছি দাদা আজকাল ডিং করছেন না, ঠিক মতো খাওয়া দাওয়াও করছেন না। সারাদিন চুপচাপ বসে থাকেন, না হলে কম্পিউটারে কাজ করেন। দাড়ি বড় হয়ে গেছে, ওর খেয়াল রাখার তো কেউ নেই। আমার খুব কষ্ট হয়, কিন্তু কিছু বলতে সাহস হয় না। শুনছি পুলিশ নাকি ওকে অ্যারেস্ট করবে। হ্যাঁ, তা পারে, কিন্তু সেটা খুব ভুল হবে। দাদা ওরকম লোক নয়। তাহলে খুনটা কে করেছে বলে তোমার মনে হয়? আমি জানি না তো। নন্দিনীর সঙ্গে বা তোমার ম্যাডামের সঙ্গে কারো শত্রুতা ছিল, জানো? না, নন্দিনী ম্যাডাম তো সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেন, আর কাজের লোকদের দিয়ে কাজ করিয়ে নেওয়াটাও ওর কাজ ছিল। ফ্ল্যাটটা 6,000 স্কোয়ার ফুটের, টুইন ফ্ল্যাট। অন্য ফ্ল্যাটটা তো ফাঁকাই পড়ে থাকে, তবু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড? না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কেন নেই? কেন থাকবে? আজকালকার ছেলেগুলোকে দেখেছেন? সারাদিন ছোক ছোক করে মেয়ে খুঁজে বেড়াচ্ছে। যখন একা গাড়ি চালায় প্রায় সময়ই কিছু পয়সাওয়ালা ছেলে ছোকরা গাড়ি করে পিছু নেয়, পাশাপাশি এসে জানালা দিয়ে খারাপ খারাপ কথা বলে। আপনিই বলুন, এদের কাউকে বয়ফ্রেন্ড বলে ভাবা যায়? তুমি তো খুব চুজি দেখছি। একটু আছি। বলতে পারো নন্দিনী ম্যাডামের কোনো অ্যাফেয়ার ছিল কিনা? ঠিক জানি না। উনি তো খুব আপন মনে থাকতেন। ওর বয়স 27-28, চেহারা ভালো। ওর তো কোনো বয়ফ্রেন্ড থাকারই কথা। কখনো কারো সঙ্গে ওকে দেখেছো? না। নন্দিনী ম্যাডামের সঙ্গে তোমার কেমন ভাব ছিল? ছিল না স্যার। উনি আমাকে পছন্দ করতেন বলে আমার মনে হয় না। কেন? তুমি কি করেছো? কিছুই তো করিনি। অপছন্দটা কিভাবে বুঝতে পারতে? ওসব বোঝা যায়, আমাকে দেখলেই মুখটা আষ্টে হয়ে যেত। ব্যাস, ওইটুকুই। না, আরো কোনো ব্যাপার ছিল, ছোটখাটো ব্যাপার। তবে আমাকে ম্যাডাম তো বাইরের কাজেই বেশি পাঠাতেন, তাই আমাকে নন্দিনী ম্যাডামের মুখোমুখি বেশি হতে হতো না। তোমাকে একটা কথা বলতে চাই, শুনে হয়তো তোমার ভালো লাগবে না। কি কথা? আমার সন্দেহ নন্দিনী ম্যাডামের সঙ্গে বিশান রায়ের একটা অ্যাফেয়ার চলছিল। অসম্ভব। অসম্ভব কেন? বিশনবাবুর সঙ্গে শিবাঙ্গীর সম্পর্ক ভালো ছিল না। বিশানবাবু একজন অ্যাট্রাকটিভ মানুষ এবং প্রচুর টাকার মালিক। নন্দিনী যথেষ্ট সুন্দরী, স্মার্ট, বুদ্ধিমতী। অ্যাফেয়ার তো হওয়াই স্বাভাবিক। শুনলেন ঈগলের চোখ এর প্রথম পর্ব। শবর দাশগুপ্তের চোখে চোখে রহস্যের সূচনা।
কে এই ঈগলের চোখের মতো তীক্ষ্ণ নজর রাখা খুনি, আর কিভাবে সবর উন্মোচন করবে এই জটিল ঘটনার রহস্য, তা জানতে অপেক্ষা করুন পরবর্তী পর্বে। গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবর সিরিজের পরবর্তী পর্বের জন্য। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।